সুপ্রিয় দর্শক, সারা দেশে নজিরবিহীন সংঘর্ষে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এবং শোক জানিয়ে আজকের আমি এই লেট এডিশন শুরু করছি। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আর আজ আমাদের আলোচনার বিষয় উত্তাল সারা দেশ। আর এই আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশাররফ আহমেদ ঠাকুর, আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আশরাফ এবং জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে মোশাররফ আহমেদ ঠাকুর, আমি আপনার কাছে যেতে চাই। আপনি বুঝতে পারছিলেন যে আজকে যে হতাহত হয়েছে বা সারা দিনে যে ধরনের নৃশংস কর্মকাণ্ড হয়েছে, অনেক প্রাণহানি হয়েছে, যা বলতে গিয়ে আমি অনেকটা কথা আটকে যাচ্ছিল। আসলে এত শোক, এই শোকের মাসে এত শোকের খবর দেওয়া আমাদের জন্য অনেক কষ্টকর। আমরা তাদের প্রতি আসলে গভীর সমবেদনা জানিয়ে শোক জানিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। মোশাররফ ঠাকুর, এত প্রাণহানি কেন বা এর কি শেষ নেই? দর্শক শ্রোতা, উপস্থাপক, অপরদের বিজ্ঞ আলোচক, আসলে আজকের দিনটি আমাদের কল্পনার অতীত একটা দিন। আপনি দেখেছেন যে পত্রিকার হিসাব অনুযায়ী 93, 95 আসলে ঘটনাটি সবাই বলছেন শতাধিক মানুষের প্রাণ ঝরেছে। বাংলাদেশের শুধু স্বাধীনতা যুদ্ধ ছাড়া এই গত 100 বছরের ইতিহাসেও কখনো আপনি পাবেন না একদিনে এত বেসামরিক লোকের প্রাণহানি হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময়টুকু, 9 মাসের সময়টুকু ছেড়ে দিলে আপনি 100 বছর 150 বছরের ইতিহাসে কখনোই দেখবেন না যে এইরকম প্রাণহানি হয়েছে। আপনি দেখেছেন যে গতকাল যে কারফিউর যে বিজ্ঞপ্তি আসছিল যে সন্ধ্যা 7টা থেকে 9টা, মানে 2 ঘন্টা আরও কারফিউ শিথিল করার যে মেয়াদ, এটা আরও 2 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছিল। এর অর্থ হচ্ছে দেশ একটা শান্তি শৃঙ্খলার দিকে এগিয়ে যাচ্ছিল, দেশ শান্ত হয়ে আসছিল, এটাই তো ধারণা করা হচ্ছিল। এবং মানুষজন এইভাবেই আজকে তাদের দিনের প্রোগ্রামিং কর্মসূচিও সাজিয়েছে যে সন্ধ্যার পরেও 1 ঘন্টা বাইরে থাকা যাবে, 2 ঘন্টা বাইরে থাকা যাবে। তো আজকে যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি কেন ঘটলো? ঘটনাটি ঘটলো যে জনাব ওবায়দুল কাদের আজকে বিকেলে দেখলাম উনি আজকে আসেন নাই, সংবাদ সম্মেলন করার জন্য উনি আসেন নাই। উনি যেমন 14 তারিখে বললেন যে 15 তারিখে বললেন যে ছাত্রলীগ প্রস্তুত, আর 14 তারিখে বলেছিলেন যে ছাত্রলীগই যথেষ্ট। এটা বলে যেমনি করে একটা পরিস্থিতিকে একটা সংকটের দিকে নিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনি গতকাল ছাত্রদের এই যে আন্দোলনটা, এই আন্দোলনের মধ্যে আরও উনি গৃতাহুতি দিলেন। এই গৃতাহুতিটা কিভাবে দিলেন? বললেন যে আজকে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নামবে। এবং আপনি দেখেছেন যে গতকালকে সাংবাদিকরা যখন বলছিল যে ছাত্রদের তো কর্মসূচি আছে, উনি বলছে আমাদের কর্মসূচি আমাদের, খুব বিরক্ত হয়ে। এবং উনি ধৈর্য হারা হচ্ছিলেন, বারবার টেম্পার হারিয়ে ফেলছিলেন। তো আমি আপনাকে বলি যে বাংলাদেশে আপনি মন্ত্রীর চেয়ারে যখন আপনি বসেন, আপনি তো শপথের অধীনে বসেন। আপনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাই আপনি শপথ নেন। আপনি যখন অনুরাগ বিরাগের বশবর্তী হয়েছেন, আপনার শপথটা ছুটে যায়, আপনি শপথের অধীন আর থাকেন না। তো আজকে বাংলাদেশে যে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে, আজকে আপনি দেখেন যে আমরা গ্রামীণ সমাজে, শহরের সমাজে যে বসবাস করি, আমরা একজন আরেকজনকে চিনি। আশরাফ আমাকে চেনে, আমাকে আশরাফকে চিনি। এবং জেলা শহরগুলিতে সবাই আত্মীয় স্বজন বসবাস করে, 50 বছর 100 বর্ষ ধরে এক একটা ফ্যামিলি বসবাস করে। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে। আজকে যে এই যে উস্কিয়ে দিলেন, এক এক জায়গায় আপনি নরসিংদীতে আমরা দেখলাম যে 6 জনের প্রাণহানি হয়েছে। 6 জনকে পিটিয়ে হতে, তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এবং আজকে এই যে এদেরকে যে আজকে নামালেন, আপনি নামাচ্ছিলেন,
আপনি একসাথে যে পুলিশ, বিজেপি, আর্মি এদের সম্বন্ধে অনেক কথা থাকতে পারে, কিন্তু পুলিশ, বিজেপি, আর্মি যদি আইনসঙ্গতভাবে পিআরবি অনুযায়ী, সিআরপিসি অনুযায়ী বল প্রয়োগ করে, আপনি কখনোই দেখবেন এত লোকের প্রাণহানি হয় না। আজকে যেটা হলো, এটা তো একটা নৈরাজ্য, মেসাকার। এই মেসাকারের অবস্থায় আমি আপনাকে ছোট্ট দুটা সমাজবিজ্ঞানের দৃষ্টিতে দুটো উদাহরণ দিতে চাই। ওবায়দুল কাদেরকে এটা বোঝা উচিত, একটা সরকার দুটা ভিত্তির উপর টিকে থাকে। একটা হচ্ছে আরএসএ, রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটার্স, আরেকটা হচ্ছে আইএসএ, ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটার্স। ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটার্স আজকে টোটালি ফেল করে গেছে। মানে একটা সরকারের পক্ষে আদর্শিক যে লোকজনের বক্তব্য, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, এরা আজকে টোটালি ফেল করে গেছে। তো সমাজবিজ্ঞান বলে যে রিপ্রেসিভ মানে নির্যাতনমূলক স্টেট অ্যাপারেটার্স দিয়া কখনোই একটা সরকার টিকে থাকতে পারে না। তো আজকে যে আসলো সরকার, ওবায়দুল কাদেররা যে আজকে যে এই প্রধানমন্ত্রীকে যে আজকে যে জায়গায় পৌঁছে দিলেন, তিনি রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটার্স ছাড়া আগামীকাল থেকে আর মুভ করতে পারবেন না। তো এই জন্য আমি আপনাকে বলি, আজকে দেখবেন যে সামরিক অফিসারদের, সাবেক সামরিক কর্মকর্তাদের একটা বিরাট অংশ, আমাদের প্রধানমন্ত্রীর ক্যাবিনেট কলিগ নুরুদ্দিন খান, উনিও ছিলেন, তারপর ইকবাল করিম ভুইয়া সাবেক সেনাপ্রধান, এরা ছিলেন। এরা আপনি কি বলেছেন, সবাই দেশবাসী শুনেছে টেলিভিশনের কল্যাণে, বলেছেন এটা আর নেওয়া যায় না। শিশু হত্যা, কিশোর হত্যা, ছাত্র হত্যা, সাধারণ মানুষ হত্যা, এটা আর নেওয়া যাচ্ছে না। দুপুরবেলা তারা বলছেন, সন্ধ্যায় আরও পরিস্থিতি খারাপ হলো। নাট্যজন মামুনুর রশিদ, আওয়ামী লীগ ঘরানার লোক, আপনি দেখেছেন তিনি বলছেন যে আর নেওয়া যাচ্ছে না, আর সহ্য করতে পারছে না। আপনি এই জন্য আমি আপনাকে বলছি যে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটার্সের উপর ভর করে যখন রাষ্ট্র, সরকার যখন টিকতে না পারবে, তখন কি করবে সরকার? আজকে আপনি পরিস্থিতিটা এইরকম দাঁড়ালো কেন যে ৯৯% মানুষ সরকারের পক্ষে নাই, সরকারের বিরুদ্ধে। আপনি দ্যাট ইজ টোটালি আমরা বলতে পারি সরকারের পক্ষে 1% মানুষের সমর্থন নাই। এই যে 1% মানুষের সমর্থন নাই সরকারের পক্ষে, এটার জন্য দায়ী কে কে? প্রধানমন্ত্রীকে আগে চিহ্নিত করা উচিত। বলতে পারেন যে আজকে এক দফা দিয়েছে, এক দফার পরেও আলোচনা হয় নাই। ওই 2018 সালে বিএনপি এক দফা দেয় নাই, এক দফা দেওয়ার পরেও কি আলোচনা হয় নাই প্রধানমন্ত্রীর সাথে? তো আপনি দেখেন, আমি কয়েকটা লোকের নাম বলি। এই যে মেয়র তাপস, উনি কোথায়? এই দুর্যোগে পলাইছে। এই আতিক যে গান গায়, গলা ইয়ে নিয়ে, কি নাম, ঢুল তবল নিয়ে যে গান গায়, ও কই? এই দুর্যোগের সময় কই? তো এই জন্য আমি মনে করি প্রধানমন্ত্রীকে এই অবস্থায় একটা সমাধানের পথ আমি বলি, এটা আমার ব্যক্তিগত, এটা কিন্তু দলীয় না। ওবায়দুল কাদের, ওনার সেতুমন্ত্রী, ওনার শিক্ষামন্ত্রী নৌফেল, সে 15 তারিখে যা বলেছে পরিস্থিতিকে আরও খারাপ করে দিয়েছে। বলছে এই আমলের রাজাকার ওই আমলের রাজাকারদের মতোই পরিণতি হবে। সে আরও পরিস্থিতির খারাপের দিকে ঠেলে দিয়েছে। শিক্ষামন্ত্রী নৌফেল, আইনমন্ত্রী, আমাদের আইনমন্ত্রী সাহেব আমাদের আনিসুল হক, আইসিটি মিনিস্টার, আরেকটা মন্ত্রী এখন আলোচনায় নাই, কিন্তু সবাই ওর উপর বিরক্ত। এই যে স্থানীয় ক্রীড়ামন্ত্রী, কী নাম জানি, এই ক্রীড়ামন্ত্রী কী নাম? পবন, এই পবন, পাপন, পলক, আইনমন্ত্রী আনিসুল হক, নৌফেল শিক্ষামন্ত্রী, ওবায়দুল কি বলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এই 6 জনকে উনি যদি এই স্বরাষ্ট্রমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, যে যোগাযোগমন্ত্রী, আমি বলছি এই 6 জন আমাদের ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নৌফেল, আইনমন্ত্রী আনিসুল হক, পবন এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এই 6 জনকে এবং এই 6 জনকে মিনিমাম 6 জন, এই 5 বা 6 জনকে উনি চেক করে উনি বলতে পারে যে ঠিক আছে, এটি একটি সমস্যা, আমি এই 6 জনকে আমি বাদ দিলাম,
আসো তোমরা আলোচনা করি। রাজনৈতিক দলগুলিকে উনি সবগুলি রাজনৈতিক দলকেই ডাকতে পারেন, যে দেশের এই দুর্যোগময় মুহূর্তে একদিনে শতাধিক লোক মারা গেছে, এর চেয়ে বড় দুর্যোগ, জাতীয় দুর্যোগ হয় নাই। আপনি উনি সর্বদলীয় একবার সকল রাজনৈতিক দলকে উনি ডেকে বলতে পারেন, আসুন আমরা আলোচনায় বসে কিভাবে সমাধান করব। কারণ প্রধানমন্ত্রী, শুধু প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই তো আওয়ামী লীগ সরকারের পতন হয় না। তাইলে সেইটার জন্য তো একটা ফর্মুলা দরকার। উনি ডাকলেই তো বলতে পারেন যে আসেন আলোচনা করি। উনি আরেকটা বলতে পারেন যে ইয়াস, আমরা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন একটা সরকারের জন্য আসুন ফর্মুলাটা কি আলোচনা করি। আমি তো প্রধানমন্ত্রী তো হাওয়ায় উড়িয়ে দিতে পারেন না যে পদত্যাগপত্রটা। তো পদত্যাগপত্রটার জন্য একটি রাজনৈতিক সমাধান দরকার। এই রাজনৈতিক সমাধানের জন্য একটি ডায়ালগ ওপেন দরকার। আমি মনে করি যে যত দ্রুত প্রধানমন্ত্রী এই ডায়ালগ ওপেন করবেন, তিনি নিজে বাঁচবেন, দেশ জাতি বেঁচে যাবে, আমরা এই সংকট থেকে সবাই বেঁচে যাব। হোসেন আহমেদ ঠাকুর, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ আলী আশরাফ, যেটি ঠাকুর ভাই বলছিলেন যে নৈরাজ্য তৈরি হয়েছে দেশ জুড়ে, শুধুমাত্র যদি আওয়ামী লীগের পরিসংখ্যান দেয়, আপনি জানেন যে আজ সারা দিনে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ কর্মী, জনতা, শিক্ষার্থী সহ প্রায় 93 জন নিহত হয়েছেন। শুধু আওয়ামী লীগের নরসিংদীতে 6 জন বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সিরাজগঞ্জের অবস্থা আরও ভয়াবহ, সেখানে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে সেখানে পুলিশের 13 সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনি জানেন যে এই নৈরাজ্যের জন্য আসলে কারা দায়ী, কেন? ধন্যবাদ আমার সহোদয়ী আলোচক। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছি এসএ টেলিভিশন, তার দর্শক কলা কৌশলী, তার সাথে সাথে আগস্ট মাস, 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু সহ যারা শাহাদাত বরণ করছে তাদের মাগফিরাত কামনা করছি। দেখুন, আমরা যদি এই সংকটকালীন মুহূর্তে আওয়ামী লীগ কিংবা বিএনপি, জাতীয় পার্টির ট্যাগ বাদ দিয়ে এদেশের একজন সাধারণ মানুষ হিসেবে কথা বলি, তাহলে একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য আছে। এখন যেমন 90 দশকের সাবেক ছাত্রনেতা আপনার ঠাকুর ভাই, তিনি তার একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা হিসেবে তার মতামত তিনি তুলে ধরতেই পারেন, কিন্তু তার একটি প্রশ্নের সাথে আমিও সুর মিলিয়ে বলতে চাই যে এই যে দেশের যে হত্যা, নৈরাজ্য, এই দায় কার? এখন যদি আপনি একটু আলোচনা করেন কিংবা এটি দেখেন, তাহলে এটি কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তো আওয়ামী লীগ বারবার বলার চেষ্টা করেছে যে এই যে আপনার আন্দোলন, নৈরাজ্য, ছাত্রদের নেপথ্যে আপনার জামাত বিএনপির চক্রান্ত, এটি কিন্তু মানুষ বিশ্বাস করে না। যখন আপনার পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থা আপনার জানমালের যখন ক্ষতি করে, এলিভেট এক্সপ্রেস জ্বালিয়ে দিল, সেতু ভবন জ্বালিয়ে দিল, দুর্যোগ ব্যবস্থাপনা সারা বাংলাদেশে একটা ধ্বংসযজ্ঞ চালালো, তখন আপনার আমরা অনেকেই যে সাধারণ ছাত্রদের ব্যানারে অভিভাবক টভিভাবক সবাই বলেছি যে এই হত্যা কেন। তো মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের যে কোঠা আন্দোলন এবং তাদের যে দাবি দেওয়া অধিকাংশই কিন্তু মেনে নেওয়া হয়েছে। দুইটি দাবি ছাড়া, একটি হলো যে ঠাকুরভাই বলেছে তারা যে আপনার ওই মন্ত্রীর যে 4 জনের পদত্যাগ চেয়েছে, আর আপনার যে হত্যার সুষ্ঠু তদন্ত, এছাড়া কিন্তু বাকি সবই সুষ্ঠু তদন্তেরও আশ্বাস দিয়েছে এবং সেটি বিচার বিভাগীয়। এখন এরা আপনার চায় রাতারাতি, সব কিছু তো আর রাতারাতি হয় না, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু কালকের পরে আজকে এটি কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে এটি ছাত্রদের আন্দোলন নয়, এটি পর্দার অন্তরালে যেমনি 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারপরে যেভাবে বাংলাদেশকে দখল করে আপনার বাক স্বাধীনতা থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছিল, 71 সালের 25শে মার্চ যেভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আজকে আমার প্রশ্ন আপনার হলো যে আপনি একজন সাংবাদিক হিসেবে কিংবা আমার 2 সহ আলোচক হিসেবে, আজকে আপনার ধরেন
এই যে 100 লোক বলেন আর 85 জন বলেন হত্যা হয়েছে, এর অধিকাংশ লোক পুলিশ প্রশাসনের, আওয়ামী লীগের। তাইলে আজকে তো আপনি বলতে পারবেন না যে পুলিশ, র্যাব কিংবা প্রশাসনের লোকে কাউকে গুলি করছে বা হত্যা করছে। তাইলে তারা তো অহিংস, সুশৃঙ্খল, শান্তিভাবে ছিল। তাইলে আজকে যে আপনার পঞ্চগড়, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, বগুড়া, ভোলা, রংপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ, পাবনা, ফেনী, সিরাজগঞ্জ, মাগুরা, সাভার, জয়পুরহাট, জামালপুর সহ আপনার যে নৃশংস 2টি জায়গায় ঘটনা ঘটেছে, তার একটি হলো যে আপনার মসজিদে আপনার আশ্রয় নিয়েও তাদেরকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনার এনায়েতপুর, সিরাজগঞ্জে থানায় যে আপনার 13 জন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যেমনি হত্যা করা হয়েছিল আপনার এই আপনার কদমতলী থানা লুট করা হয়েছিল, যেমনি আপনার হলো যে এই নরসিংদীতে 826 জন কয়েদিকে ছিনিয়ে নিয়ে গেছিল। যদি প্রশাসন আপনার সাধারণ মানুষের প্রতি সহানুভূতি না থাকতো, তখন কিন্তু ও জায়গায় আরও প্রাণহানি ঘটত। এখন আমার প্রশ্ন 4টা। একটি হলো যে এই যে আপনার 6 জন বা 9 জন বা 29 জন যারা আপনার সমন্বয়ক, তাদের প্রত্যেকের পিছনে একটি ট্যাগ আছে, তারা নিয়ন্ত্রিত হচ্ছে। আপনি যদি নিয়ন্ত্রিত না হয়, তাহলে সাধারণ ছাত্র 8, 9, 10-এ পড়া, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, তাইলে আপনার তাদের শহীদ মিনারের 19 দফা, 9 দফায়, 1 দফায় আসতে পারে না। এবং তাদের যে বক্তব্য, বঙ্গবন্ধু যে 7ই মার্চের যে বক্তব্য দিয়েছে, এটি বন্ধ করো, ওটি বন্ধ করো, এইটা করো, তারা কিন্তু আপনার রেমিটেন্স বন্ধ করো, এইটা করো, সেইটা করো, তারপর হত্যা। এর অর্থাৎ এটি একটি সুপরিকল্পিত নীল নকশার মধ্য দিয়ে এটি বাস্তবায়ন করা হচ্ছে, একের পর এক প্রিসক্রিপশন। তাহলে 2 দিন আগের লং মার্চ, কালকে আপনার এগিয়ে নিয়ে আসা, এগুলো সম্পূর্ণ একটি রাজনৈতিক কর্মসূচি। আপনি কি সাধারণ ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, আপনি কি একটিবারও শুনেছেন তারা বলেছে যে জানমালের ক্ষতি করা যাবে না, সহিংসতা করা যাবে না, জ্বালাও পোড়াও করা যাবে না? তারা কিন্তু আপনার 9 দফা আর 18 দফা আর 19 দফা আর 40 দফা নয়, তাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন। সেটি হলো যে শেখ হাসিনাকে উৎখাত করা, মুক্তিযোদ্ধার চেতনাকে ধ্বংস করা, বাংলাদেশকে ধ্বংস করা। আজকে দেখেন, আজকের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, আজকের যে আপনার প্রতিষ্ঠানগুলো আগুন লাগানো হয়েছে, আপনার বঙ্গবন্ধু মেডিকেলে আপনার আগুন লাগানো হয়েছে, আপনার চিকিৎসকদের গায়ে হাত তোলা হয়েছে, আনসার বিডিপির ভবন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তাদের গায়ে আপনার হাত তোলা হয়েছে। তারপরে আপনার ধানমন্ডি ইয়েলোর শোরুমে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, চাঁদপুরে বাজারে ব্যবসায়ীদের দোকান সব পুড়ে, আর অনেক কিছু হয়েছে। ইউনো অফিসে হামলা হয়েছে, ডিসি অফিসে হামলা হয়েছে, আওয়ামী লীগ নেতাদের বাসায় হামলা হয়েছে। আপনি জানেন যে আওয়ামী লীগের এমপিদের বাসায়, মন্ত্রীদের বাসায়, নেতা, চেয়ারম্যান, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এর অর্থাৎ হলো যে আপনার হলো যে একটি চিহ্নিত গোষ্ঠী যারা আপনার বাংলাদেশটিকে মেনে নিতে পারে নাই, যারা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারে নাই, তারা আজকে আপনার প্রেসক্রিপশনের মধ্য দিয়ে, অস্থিতিশীলতার মধ্য দিয়ে, মাখন সরকারের কাছে যেতে চাই, শেখ হাসিনাকে উৎখাতের মধ্য দিয়ে একটি নির্বাচিত, একটি সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্রকে উৎখাত করার অপচেষ্টা। জি, মোহাম্মদ আলী আশরাফ, আমি আপনার কাছে আবার আসবো। আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, আপনি শুনলেন আলী আশরাফ যেটি বললেন যে সরকারকে সুপরিকল্পিতভাবে উৎখাত করতে চায় একটি গোষ্ঠী, তার অংশ হিসেবে এই পরিকল্পিত হামলা। ধন্যবাদ। দেশে বিদেশে আজকে যারা শুনছেন এসিটিভির সামনে উপস্থিত কলাকৌশলী, বিজ্ঞ আলোচকবৃন্দ এবং সঞ্চালক, আপনাকে ধন্যবাদ। আজকে যেই পর্যায়ে আমরা চলে এসেছি, এখন আর দোষারোপের সময় নাই। শত শত মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। এই কয়েকদিনে আমাদের কাছ থেকে আজকে একদিনই প্রায় শতাধিক লোক, কম বেশি আমার ধারণা যে সরকারিভাবে সংখ্যাটা 93-94 আমরা স্টুডিওতে বসার আগে শুনলাম, ইতিমধ্যে হয়তো আরও বেড়ে গেছে। তো কতক্ষণ পরে 10 জন 15 জনের খবর আসতেছে, সংখ্যাটা খুব বাড়তেছে এবং আহতদের মধ্যে অনেকে মারা যাচ্ছে। এইটা 2 শতাধিক হওয়ার সম্ভাবনা আছে আজকের এই সংখ্যাটা, প্রকৃত সংখ্যাটা। সরকারি হিসাবে যদি শতাধিক হয়, শতের কাছাকাছি হয়, তাহলে বেসরকারি এটা অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। এর আগে যে জুলাই মাসের কয়েকদিন, 4-5 দিন যে
ইয়াগুলো হলো, ছেলেরা আন্দোলন করলো, তখনও আমরা সরকার 155 জন, অনেক চাপ দেওয়ার পরে 150 জন স্বীকার করেছে। প্রথমে 147 জন স্বীকার করেছে, তারপরে সেটা 50-এ গিয়েছে, তারপরে আরও চিকিৎসারত অবস্থা আরও কয়েকজন মারা গেছে, সেই সংখ্যাটা 160-এর কোঠায়। সেই সংখ্যাটাকেও দেশবাসী মনে করে যে প্রায় 1000-এর বেশি মানুষ মারা গেছে, কারণ তখন নেট বন্ধ করে দেওয়া হয়েছিল খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে, এক জায়গার ঘটনার জন্য আরেক জায়গার মানুষ না জানতে পারে। আমরা এমন এমন ভিডিও পেয়েছি, ইত্তেফাকের একজন সাংবাদিক একটা ভিডিও করেছে, সেখানে হিন্দিতে একজন পুলিশের পোশাক পরা একজন লোককে বলতে শোনা যাচ্ছে, মেরে দাও মেরে দাও, মারতে ভয় পাও কেন, হ্যাঁ মেরে দাও উসকো মেরে দাও, হ্যাঁ মারতে ভয় পাচ্ছ কেন, আরেকজনকে ধমকাচ্ছে। তার মানে আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশে একটা রটনা ছিল। আজকে এই ভিডিওটা কিন্তু মিথ্যা ভিডিও না, আপনি এটা প্রমাণ করার হাজারো সুযোগ আছে। যে জায়েদ আল মাখুন সরকার, আমি একটু যোগ করি আপনার সঙ্গে, আপনি যেটি বলছেন সেটি সম্ভবত সিলেটের কোনো আঞ্চলিক ভাষার কই একজন কথা বলছিল, বাংলাদেশের একজন, এটা হিন্দি ভাষায় কথা বলছিল, যা এটা পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে। অভিযোগটা যেহেতু আসছে গুরুতর অভিযোগ, ওই সময় এমন কথা আছে যে আমাদের দেশের পুলিশের বিষয়ে আমি একটু বলতে চাই যে পুলিশ অনেক ন্যায় অন্যায়ও করেছে, সরকারি দলের আনুগত্য করতে গিয়ে অনেক অন্যায়ভাবে অনেকে মিথ্যা মামলায় জড়িয়েছে, থানায় নিয়ে লুটপাট করেছে, তাদের পকেট থেকে টাকা নিয়ে মাসে মাসে টাকা বাড়িতে থাকার সুযোগ দিয়েছে অনেককে, এরকম অনেক রকম অভিযোগ আছে, অনেক অন্যায় অত্যাচার, অনেক টর্চার করেছে। পুলিশের মধ্যে ছাত্রলীগ করে একটা গ্রুপ ঢুকে গিয়েছে, তাদের হাত দিয়ে হয়তো গুলিটা সহজে বের হয়ে যাবে, কিন্তু পুলিশের অন্য সকল পুলিশেরই তো ছেলে মেয়ে আছে, তাদেরও তো স্কুল কলেজে পড়ে, তাদেরও তো বুক কাঁপার কথা। এত মানুষ আমাদের দেশে পুলিশ মেরে ফেলতে পারার কথা না। অন্য কোনো মানুষ, অন্য গ্রহের কোনো মানুষ হোক, অন্য কোনো কিছু হোক, এখানে এসে পুলিশের পোশাক পরে বা সিভিলে এই কাজগুলো করেছে, হাজার হাজার লোককে মেরে ফেলছে, ঠাস ঠাস করে গুলি মাথায় ঠেকিয়ে গুলি করে দিয়েছে, কাছে গিয়ে গুলি করে দিচ্ছে, কিছু জিজ্ঞাসাবাদ করার সুযোগ দেয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি। পৃথিবীর কোনো আইনে এটা পড়ে না যে একজন মানুষকে, সে যত অপরাধী হোক, তাকে অ্যারেস্ট করা যেতে পারে, বিচারের সম্মুখীন করা যেতে, মেরে ফেলতে হবে অন দ্য স্পট। এই নজির কিন্তু আওয়ামী লীগ সৃষ্টি করলো। আওয়ামী লীগ কিন্তু শুরুতেই আমাদের মোশাররফ ভাই কিছুটা ব্যাখ্যা করছে আন্দোলনটা সম্পর্কে, আমি গেলাম না। এই যে উস্কানিটা দিয়ে ছাত্রলীগকে পাঠিয়ে দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের মেয়েদের রাতে সেখান থেকে আবার আসলো, আমি আসছি আপনার কথায়, সেখান থেকে কিন্তু ছাত্রদেরকে পিটিয়ে বের করে নিয়ে আসলো রাস্তায়। ছাত্ররা যখন রাস্তায় আসলো, প্রথম দিনে 6 জন মেরে ফেললো, আবু সাইদকে যখন গুলি করলো, কোটি কোটি মানুষ দেখলো, সারা বিশ্বের মানুষ দেখলো যে পুলিশের গুলিতে সে মারা গেছে। অথচ প্রথম দিন 6 জন যখন মারা গেল, তখনও সেটা মাটি দিয়ে দেওয়া যেত সরকার প্রধান যদি চাইতো। উনি আন্তরিক ছিল না সরকার প্রধান। পরের দিন সরকার প্রধান সহ সরকারের মন্ত্রীরা এই গদগদ করে বলতে থাকলো, ওবায়দুল কাদের বলল, আইনমন্ত্রী বলল, স্বরাষ্ট্রমন্ত্রী বলল, শিক্ষামন্ত্রী নওফেল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তথ্য প্রযুক্তি পলক, তথ্য সম্প্রচার মন্ত্রী আরাফাত পরিষ্কার বলে ফেললো যে আন্দোলনকারীরা ড্রাগ এডিক্ট। কথাটা কিন্তু মিডিয়ায় এসেছে। সুতরাং আগে এই সকল মন্ত্রীদেরকে তাৎক্ষণিক সাসপেন্ড করা উচিত ছিল আন্দোলনটা দমানোর জন্য, তাহলে কিছুটা আন্দোলনটা প্রশমিত হতো। প্রধানমন্ত্রী সেই লাইনে না গিয়ে আবার সারা দেশে বিএনপি জামাতের নামে, যে বিএনপি জামাতকে মোকাবেলা করার কথা বলে ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিল সারা দেশে। পরের দিন কয়েকশো লোক মরে ফেললো, এরপরে নেট বন্ধ করে দিল। এই 4-5 দিনে আমাদের ধারণা 1000-এর বেশি লোককে মেরে ফেলছে, 20,000-এর বেশি লোককে আহত করছে, পঙ্গু হয়ে গেছে অন্তত 10-15-20,000 লোক, এবং লক্ষাধিক লোক অ্যারেস্ট হয়েছে। নানান রকম নাটক সেখানে হয়েছে। আমি শুধু বলতে চাই, যেটা আপনি আজকে বললেন, আজকে 100-র বেশি লোক মারা গেছে, কেন মানুষগুলো মারা যায়? আপনি মুখোমুখি কেন সংঘর্ষের মধ্যে আপনি ঠেলে দিলেন? 15ই আগস্ট আপনার একটা শোক দিবস আছে, আপনি এটা ঘরোয়াভাবেই এই বছর পালন করেন না। একটা উত্তাল পরিবেশ, আপনি পরিবেশটাকে শান্ত করতে পারেনি। ছেলেগুলোকে ধরে ডিবিতে নিয়ে গেল, নিয়ে যাচ্ছে তাই মারলো। ডিবির আগে ছেলেটা 5-6 দিন নাই, নাইম ইসলাম, তার কোথাও খবর নাই। স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং বারবার অস্বীকার করছে। একটা মানুষ আন্দোলনের শীর্ষ পর্যায়ের একজন নেতাকে যদি তুলে নিয়ে যায়, আর সেই মানুষটা তুলে কারা নিতে পারে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানে না দেশের সাথে এত বড় প্রতারণা? এই সমস্ত মন্ত্রীকে তাৎক্ষণিক তোলা ইচ্ছে সরকারের মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত। এই সমস্ত অথর্ব লোকগুলোকে আজকে সরকার রেখে সরকারের একটা বোঝা হয়ে গেছে। শেখ হাসিনা ব্যক্তিগতভাবে অনেক কিছু তার লোকের উপর নির্ভর করে আমি বিশ্বাস করলাম, কিন্তু তার কি সেই যোগ্যতা নাই? তার মন্ত্রী ভুল করতেছে। সেই ছেলেটাকে তো পরবর্তীতে ঠিকই পাওয়া গেল, এবং সেই ছেলেটাকে চিকিৎসারত অবস্থায় আবার তুলে নিয়ে গেলে ডিবিতে রাখা হলো, আদালত পর্যন্ত গড়িয়ে গেল ছেলেগুলোকে বের করে আনার জন্য। দেশের বিশিষ্ট নাগরিকরা পর্যন্ত প্রাণপণ চেষ্টা করলো, দেশের সকল বাবা মা ঝাঁপিয়ে পড়লো এই ছেলেগুলোকে ছেড়ে দেওয়ার জন্য। তারপরে ডিবিতে একটি খাওয়ার নাটক করলো, ছেলেগুলো 36 ঘন্টা অনশন করার পরে খেতে রাজি হয়েছে, অনেক বুঝিয়ে শুনিয়ে খাওয়ার টেবিলে সেইটাও ছবি ছেড়ে দিল। মস্করা করলো কেন? তাদের মধ্যে একটা ডিভাইডেড রোল,
ছাত্রদের মধ্যে একটা যে তারা ম্যানেজ হয়ে গেছে, তারা আন্দোলন বর্জন করছে বা আন্দোলন প্রত্যাহার করছে, এই সমস্ত বিবৃতিতে জাতির সাথে, সমস্ত জাতির সাথে প্রতারণা করলো। সরকারি প্রশাসন যন্ত্র যদি এই সমস্ত নাটক করে, হারুনীয় নাটক দেখতে দেখতে জাতি প্যাড হয়ে গেল। একজন হারুন শেখ হাসিনাকে ধ্বংস করে দিল, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, এই সমস্ত মানুষগুলো পররাষ্ট্রমন্ত্রীরা ফালতু ফালতু কথা বলে দেশটাকে ধ্বংস করে দিল। আজকে জাতিসংঘ অতিষ্ঠ, আজকে 25 জন সিনেটর ডেমোক্রেটিক এবং রিপাবলিকানরা একসাথে হয়ে বাংলাদেশের ব্যাপারে ব্লিংকেনকে, আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছে। এখন আপনি কেন মারমুখী অবস্থানে ছাত্রলীগ যুবলীগকে আবার রাস্তায় নামিয়ে দিলেন? মাখন সরকার, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো আমরা। প্রশমিত করে আপনি সেই পথে গেলেন না। মাখন সরকার, আপনি আমরা কি একটা দায় এড়াতে পারেন? প্রধানমন্ত্রী দায় এড়াতে পারে? প্রধানমন্ত্রী শীর্ষ নেতা, তিনি সকল হুকুমদাতা, তিনি সকল নির্দেশদাতা। তার আমরা একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। 9 দফা থেকে 1 দফা আসছে প্রধানমন্ত্রীর ভুলের কারণে, অন্যান্য মন্ত্রীদের ভুলের কারণে ছাত্রদেরকে ক্যাম্পাস থেকে আপনারা পিটিয়ে বের করে আনছেন। সুতরাং আপনাকে খেসারত দিতেই হবে। আপনি কেমনে চলে যাবেন ক্ষমতা থেকে? আজকে সেই পথে হাঁটেন। মানুষ আর মেরেন, একটি প্রাণীকে আর মেরেন না। অসংখ্য খুন খারাপি আপনি করেছেন। এই খুনের পাপের প্রায়শ্চিত্ত আপনাদেরকে করতে হবে। এবং আজকে জামাতকে আপনি নিষিদ্ধ করেন, এই সমস্ত অপরাধ আপনারও নিষিদ্ধ হওয়ার সুযোগ আছে। বিচারের আওতায় আসলে জিনিসগুলো ভবিষ্যতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, একথা আমি আজকে বলতে পারছি। বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, সারা দেশ যে কারণে উত্তাল হলো তার কিছুটা ব্যাখ্যা আপনি দিয়েছেন। আমার জানার প্রশ্ন হচ্ছে, আমরা যারা গণমাধ্যম কর্মী, আপনি দেখেছেন যে গণমাধ্যম কর্মীদের উপর অনেক চড়া হচ্ছে, অনেক নারী সাংবাদিকদের বেদম প্রহার করা হয়েছে। আজকে অনেকেই এটি নিয়ে বেশ উদ্বিগ্ন, উৎকণ্ঠায়, সংবাদকর্মীদের উপর চড়া হচ্ছে। আমি আপনাকে বলি যে আমি গতকালকে বদরুদ্দিন উমরের একটা অ্যানালাইসিস, বাংলাদেশের চারটা গণ অভ্যুত্থান নিয়ে ওনার একটা অ্যানালাইসিস আপনারা দেখতে পারেন। অ্যানালাইসিসটা উনি 52টা বলেছেন, 69, 71 আর 90। এইবারের মধ্যে আমি আপনাকে বলি 90-এ আমি ছাত্রদলের, তো আমি সাহিত্য প্রকাশনা সম্পাদক এবং আমার সাথে অফিস আমার হাতে, অফিস সেক্টর ছিলেন না, যার কারণে তো সাংবাদিকদের হুন্ডা দিয়ে প্রেস ক্লাব থেকে যে কত বের হয়েছে, পুলিশ ধরবে একবারে ঘেরাও দিয়ে বসে আছে, ছাত্রনেতারা হেলমেট পরে সাংবাদিকদের হুন্ডা দিয়ে বের হয়েছে। এটা ছিল সাংবাদিকদের সাথে আমাদের সখ্যতা, রিলেশনের গভীরতা। আজও আমরা আমাদের গাড়িতে অনেক আহত শিক্ষার্থীদের হাসপাতালে পৌঁছে দিয়েছি। এইবার কিন্তু একটা নতুন ফেনোমেনা যে সাংবাদিকদের সাথে, মানে মিডিয়া কর্মীদের সাথে ছাত্র আন্দোলনের কর্মীদের একটা গ্যাপ। এটা মিডিয়া কর্মীদেরকে আমি মনে করি যে মিডিয়ার যারা, আমি একজন মিডিয়া কর্মীর একটা সাক্ষাৎকার দেখছি, তিনি বলছেন যে আমাদের কারণে ছাত্র আন্দোলনকারীরা আমাদের উপর ক্ষিপ্ত না, আমাদের হাউজের পলিসির কারণে, আমাদের হাউজের পলিসির কারণে, হাউজের পলিসির কারণে আমাদের উপর চড়াও হচ্ছে। এইটা আমার মনে হয় হাউজ যদি, যেমন ধরুন বিভিন্ন কর্পোরেশন হাউজের যে মিডিয়াগুলি আছে, এরা এটাকে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করে, মূল ব্যবসাটা অন্য, এই কারণে এটা। তবে আমি মনে করি এসএ টিভি তো আন্দোলনের সপক্ষে আছে, এসএ টিভিকে নিয়ে আমার মনে হয় আন্দোলনের ক্ষোভ নাই। আপনাকে আমি একটা ছোট্ট জায়গায় আসি। আজকে এই আন্দোলনে আরেকটা নতুন ক্যারেক্টার দেখবেন, যে এই আন্দোলনের কয়েকটা পজিটিভ দিক দেখেন। একটা হলো যে শেখ হাসিনাকে নিয়ে একটা জিনিস তৈরি হয়েছিল গত 15 বছরে, যা কিছুই বলেন শেখ হাসিনাকে নিয়ে বললে, কেউ যদি একটু বাঁকা গড়েও বলছে, যেমন কোনো সুদূর পঞ্চগড়ে বলছে, তাকে পুলিশ ধরে নিয়ে আসছে। এইবার কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছে মানুষ, সাহস, এই যে ভীতির সংস্কৃতি, এটা মানুষ বেরিয়ে আসছে, এটা একটা পজিটিভ দিক। আর একটা পজিটিভ দিক, আশরাফ একটু হবে, মনক্ষুণ্ণ হবে, তারপরে বলি গত 20 দিনে গণপরিবহনে এবং রাস্তায়
আপনি দেখবেন যে মুজিব কোট পরা লোকজন রাস্তায় বের হয় না। আপনি এটা খেয়াল করছেন কিনা? কারণ এই মুজিব কোটকে গত 15 বছরে তারা শোষণ শাসনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যে মুজিব কোট এটা একসময় স্বাধীনতার ধারক বাহক হিসাবে বিক্রি হয়েছে, এটাকে বিক্রি করতে করতে এটাকে মূল্যহীন করে ফেলছে। আরেকটা পজিটিভ দিক হলো যে অর্ধেক আর কি, এটা অর্ধেক, সেটা হচ্ছে যে নুরুল কবির বলেছেন যে এই সময় সবচেয়ে সুবিধাভোগীর যে লোকজন, এই যে তাপস বলেন, আতিক বলেন, এরা সব আন্দোলনের মাঠ থেকে পলাইছে। এরা কিন্তু নেগোশিয়েট, প্রত্যেক জায়গায় এরা নেগোশিয়েট করার মতো ক্ষমতা রাখে। ক্ষমতা রাখে। ঢাকা উত্তরের মেয়র, দক্ষিণের মেয়র, এই দুইজন নেতার কানেকশন ধরে যদি যায়, গিয়ে কথা বলে আসো আমি কথা বলবো, কথা শুনবে না? কথা শুনবে তো। একটা লোক এই আন্দোলনের যে উত্থাপ বিক্ষোভ, মানুষের খুব প্রশমনের জন্য কোনো উদ্যোগ নেই। আপনি আরেকটা জিনিস দেখবেন যে সংলাপের নামে প্রতারণা, আমি সংলাপের নামে প্রতারণা স্পষ্ট বলি। আমাদের আশরাফ ছিল কিনা সেই দিন, উবায়দুল কাদের বিভিন্ন তাদের রাজনৈতিক নেতাদের, বিভিন্ন সাবেক ছাত্র নেতাদের, উমুক নেতাদের ডাইকা এদের সাথে কোনো কথাই বলে না। সে একটা সাংবাদিকদের সামনে বক্তৃতা করে উঠে চলে যায়। সেই দিন সাবেক ছাত্র নেতাদেরকে ডাকছিল এবং সাবেক ছাত্র নেতাদেরকে ডেকে ঠিক একই কাণ্ডটা করছে। কোনো সাবেক ছাত্র নেতার অভিমত নেয় নাই, মতামত নেয় নাই, মত বিনিময়ের জন্য ডাকছে। ডাইকা সে সাংবাদিকদের সাথে বক্তৃতা করে সে উঠে চলে যাবে, এইটা হইলো। তখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনি আমাদের সাথে কথা বললেন, তারপরে ব্রিফ করবেন। তারপরে উনি যখন সবাই বলছে উনি এটা করতে রাজি না, আর ছয়জন ভুয়া বলছে, উঠে চলে গেছে। আমি কনক্লুশনটাতে আসি যে একটা লোক যে তার নিজের দলের সহকর্মীদের সাথে, যারা দুঃসময়ে তার সাথী ছিল, তাদের সাথে সংলাপ করার জন্য, মত বিনিময় করার জন্য তার ধৈর্য নাই, সময় নাই, সে অপোজিশনের লোকজনকে কিভাবে সময় দিবে? অপোজিশনের লোকজন তো একটা বেকাবে বৈশেই তো প্রথম, আমরা তো গভর্নমেন্টে ছিলাম, বাঁকা কথা বলে। আমি সংগ্রামী ছাত্রজোট, আমি শামসুজ্জামান দুদুর সাথে আমরা বসে সংগ্রামী ছাত্রজোট তৈরি করেছি প্রথম। 3 জনের ছাত্র সংগঠন ভাই, কথা বলে এক একটা মনে হয় যে 9 জনের কথা বলে। তো এই যে অবস্থাটা, আমি আপনাকে বলছি যে উবায়দুল কাদের এবং এদের যে সংলাপ করার মতো যে ধৈর্য নাই, এই অধৈর্যটাই এই সরকারকে আরো বেশি সংকটে ফেলেছে এবং যেটাকে 9 দফাকে 1 দফায় এনে ছেড়েছে। আজকে পরিস্থিতি এই দাঁড়িয়েছে যে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে উনি বেঁচে যান, জাতীয় বেঁচে যায়। মোশাররফ ঠাকুর, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ আলী আশরাফ, আপনি শুনলেন মোশাররফ ঠাকুর কি বললেন, সরকারের কি দুর্বলতা বা কি এক ধরনের অস্বস্তি, অস্থিরতা, ধৈর্য না থাকা, নানা বিষয় তিনি উল্লেখ করলেন এবং পদত্যাগী সমাধান কিনা। এখন আপনার হলো যে আগেই বলেছি, সে একজন বিরোধী দল কিংবা আপনার এই আন্দোলনের আপনার সহযোদ্ধা হিসেবে একটা পক্ষের, সে তার কথা তিনি বলতেই পারেন। তবে তিনি অত্যন্ত সুন্দরভাবেই বলেছেন। কিন্তু আমি এই যে মাখন ভাই, তারপরে আপনার আমাদের ঠাকুর ভাই, একটি জিনিস আমি আপনাকে বলতে চাই। সেটি হলো যে আমেরিকার এক লেখক ফ্লোরেন্স স্যাবেলসিন, উনি বলেছিলেন, যদিও জীবনকে সবাই যুদ্ধ মনে করে থাকে, কিন্তু এটি আসলে যুদ্ধ না, চাওয়া পাওয়ার খেলা। আসলে আপনার ছাত্র আন্দোলন বলেন, আপনার কিনবে আপনার নেফাত্তে জামাত বিএনপির, যেমন মাখন ভাইরা সখী তুমি কার 15 বছর খেয়ে আজকে কথা বলে আরেকজনের পক্ষে। আমি সেই বিতর্কে যাব না। বিতর্ক আপনার হলো যে ভুল ত্রুটি আছে। ভুল ত্রুটি আপনার বিএনপি যদি আপনার ঈশ্বর হয়ে জন্মাইতো বা মানুষ হয়ে জন্মাইতো, তাহলে বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে থাকে না। তাদের দুঃশাসন, অপকর্ম এবং ঠাকুরবই বলছেন যে ভীতির জন্ম দিয়েছে। ভীতির সংস্কৃতি বাংলাদেশে তো জিয়াউর রহমানেরাই তৈরি করেছিল। তবে সেই দেখানো পথেই
অনেকেই হেঁটেছে। জাতীয় পার্টি আপনার ক্ষমতা দখল করে টেনে হিসড়ে দীপেলি নূর হোসেনদের রক্তের মধ্য দিয়ে আপনাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়েছে। তো হ্যাঁ, আপনার হলো যে ক্ষমতায় যারা থাকে অনেকেই আপনার হলো যে নিজের ভিতরে যে একটা আমিত্ব আসে তখন আর নিচের দিকে তাকাইতে চায় না, সেই একই অবস্থা আওয়ামী লীগের মধ্যেও তৈরি সেটা হয়েছে হয়তো কিনা? অনেকের ভিতরে হওয়ায় আমি আরও টকশোতে বলেছি, দায়িত্বের জায়গা থেকে দায়িত্বহীন কথাবার্তা ক্ষোভের জন্ম দেয়। তাই আপনি যদি আমি কথার মধ্য দিয়ে ক্ষোভ নিরসন করতে পারি তাইলে ক্ষোভের জন্ম দেওয়ার দরকার কি? আমি আপনার হলো যে এই যে ধরেন আরেকটি প্রশ্ন এসছে যে হত্যা মিডিয়ার কর্মীদের, দেখুন এ জায়গায় কিন্তু আপনার আক্রমণ কিংবা হত্যা শুধু মিডিয়ার কর্মী হচ্ছে না, পুলিশ প্রশাসন, মিডিয়া, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধার চেতনার ধারক বাহক যারা, তাদের বিপক্ষে পক্ষ দুইটা একেবারে মোটা দাগে। একটা পাকসাস জামিন, তিনটি পত্রিকা অফিস, আপনি জানেন বাংলাদেশের শীর্ষ 3টি পত্রিকা অফিসে হামলা হয়েছে, একটি টেলিভিশন চ্যানেলও হ্যাঁ জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি সেটাই তো বলেছি যে পক্ষ দুইটা, একটা পাকসাস জামিনবেদ আর একটা হলো যে আপনার জয় বাংলা। আপনি কি বেছে নিতে চান? এখন ধরেন আমরা যারা আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি বিএনপি করি, এটা বাস্তবতা। আপনার নিজের সন্তান আছে, সংসার আছে, হিসেব করে রাজনীতি করি। যে মরতে চায় তাকে কিন্তু মারতে পারবেন না। আপনার আজকে দেখেন যারা, আপনি এখন কিন্তু সাধারণ ছাত্রদের যে আন্দোলন নয়, সেটি কিন্তু আপনার আজকে দিবালোকের মতো আপনার হইল যে এটা প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, পুলিশ মারল না, ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই, পুলিশ মারল না, প্রশাসন মারল না, তাইলে হত্যাগুলো কাদের? আবার অনেকেরই শনাক্তও করা যাচ্ছে না। তাইলে আপনার এই খেলা নীল নকশা আপনার গোয়েন্দারা উদ্ঘাটন করুক, তবে যেভাবেই হয় হত্যা কোনোভাবেই কাম্য নাই। কিন্তু বাংলাদেশে যে আপনার এই স্বাধীনতার 54 বছরে যেভাবে হত্যা হয়েছে, তাতে আমার কাছে জীবনের কোনো দাম মানুষের মনে হচ্ছে না। কিন্তু আমরা ছোটবেলায় একটা গ্রামে যদি একজন মানুষ মারা যেত, তাইলে আপনার 7 দিন সেই ঘরে পাক হতো না। অন্যরা যে সহমর্মিতা, সমবেদনা, ভালোবাসা, এগুলো আমাদের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে। আমি বলতে চাই যে মৃত্যু কোনোটাই কাম্য নাই, সে যদি আমার একবারে চিরশত্রু হয়। কিন্তু এটার পথ কি, বের হবার পথ কি? আপনি দেখেন এক দফা দাবি আপনার হঠাৎ করে যখন এটা মীমাংসার পথে ছিল, 9 দফা, 7 দফা, 8 দফা আপনার বাস্তবায়ন হয়েছে 2 দফা, সেটাও প্রধানমন্ত্রী আহ্বান করেছে, আসো বাবারা কথা শুনতে চাই, তোমাদের সাথে বসতে চাই। আপনি কিভাবে একটা নির্বাচিত সরকারকে, একটা সংসদীয় গণতন্ত্রের এক সংসদকে বহাল রেখে, আপনার সংবিধানকে বহাল রেখে, আপনি ধরেন শেখ হাসিনাকে তুমি যদি 1 দফা মেনেও নেয়, তাহলে তো এর পরিবর্তে তো আওয়ামী লীগ সরকারই থাকবে। তাইলে তুমি কি সংবিধানকে রহিত করতে চাও? তুমি কি সংবিধান এর বাইরে যে পাশ কাটিয়ে আরেকটি সরকারকে আনতে চাও? তাহলে তুমি কাকে আনতে চাও? তুমি বিএনপিকে, তুমি জাতীয় পার্টিকে, না তুমি জামাতকে? তাহলে কাকে চাও বঙ্গবন্ধু কন্যার বাইরে? তাহলে আপনার হলো যে এটি উদ্দেশ্য এক এবং অভিন্ন। সেটি হলো যে মুক্তিযোদ্ধার চেতনাকে ধ্বংস করা। বাংলাদেশের যে এই 15-16 বছরে পিছনে যদি একটু তাকান, তাহলে 16 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ কিন্তু এক নয়। আজকে আপনার এই বঙ্গবন্ধু মেডিকেলে আগুন লাগানো হচ্ছে, তাইলে আপনার মানুষ সেবা পাবে না। ইসরায়েলের আদলে যেভাবে আপনার গাজা ফিলিস্তিনি আপনার ধ্বংস হচ্ছে, আপনার মেট্রো রেল ধ্বংস করা হয়েছে, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এলিভেটেড এক্সপ্রেস আপনার ধ্বংস করা হচ্ছে, সাধারণ মানুষ কষ্ট পেয়েছে। যে জনগণের টাকায় যে প্রতিষ্ঠানগুলো জনগণের যে সেবা দেয়, সেই প্রতিষ্ঠানগুলো যদি তুমি ধ্বংস করতে চাও, যে তোমার জানমালের নিরাপত্তা দেবে, তাদেরকে তুমি হত্যা করতে চাও, তুমি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশকে ডিস্ট্রয় করে দিতে চাও, তাহলে তুমি কি ক্ষমতা চাও? আসলে চাচ্ছটা কি? তাইলে কিন্তু ক্ষমতা নয়, এটি উদ্দেশ্য এক এবং অভিন্ন। সেটি হলো যে 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে, 71-এর পরে যেভাবে বাংলাদেশকে আপনার পাকিস্তানিরা আপনার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছিল, আপনার ঠিক আজকে সেভাবে মানুষকে ধরে ধরে মসজিদে গেলে পিটিয়ে হত্যা করা, রাস্তায় নামলে পিটিয়ে হত্যা করা,
গাড়িতে চোরাগুপ্ত হামলা করা, মোহাম্মদ আলী আশরাফ, আপনার হলো যে জি। একটি ভয়ের সংস্কৃতি তৈরি করা। আবু জায়েদ আল আওয়ামী লীগ মাহমুদ মাখন সেই সরকার উদারতার পরিচয় দিচ্ছে যে একটা ভয়ের হত্যা সংস্কৃতি কম তৈরি করা, চাই বিজয়ী। আওয়ামী লীগ সেখানে উদারতার পরিচয় দিচ্ছে। ধন্যবাদ। আমার কাছে একটা বিষয়ে এখানে খুব বেশি শঙ্কা লাগে এবং হতাশা লাগে। আমি বরাবরই বিষয়টাতে আপসেট যে মানুষের ক্ষমতাটা বড় না মানুষের জীবন বড়। আমাদের প্রধানমন্ত্রী বিষয়টাকে কিভাবে দেখেন, এই বিষয়টা সকল মানুষেরই প্রশ্ন আমার ধারণা। আরেকটা প্রশ্ন, মানুষের জান বড় না মাল বড়? আমরা দেখলাম যখন এই ঘটনাগুলো ঘটলো, মেট্রো রেল বিভিন্ন জায়গায় আগুন, বিটিভিতে আগুন, সেতু ভবনে আগুন, বিভিন্ন জায়গায় আগুন, আওয়ামী লীগের লোকরা এবং আওয়ামী লীগের এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বিভিন্ন টেলিভিশন টকশোতে এসে আমাদের আসাজয় বন্ধ করে দিল, বিভিন্ন চ্যানেলে অদৃশ্যভাবে বন্ধ করে দিল। গত করে আওয়ামী লীগের মন্ত্রীরা এমন চিৎকার করতেন, মাননীয় প্রধানমন্ত্রীও হাউমাউ করে কাঁদলেন, মাতম করলেন, কিন্তু মানুষ মারা যাওয়ার জন্য ওনাকে মাতম করতে আমরা দেখিনি। মালের জন্য মাতম করছেন, যে মাল মানুষের টাকায় মানুষের মানুষ সুদ করবে, ঋণের টাকা মানুষের জন্য তৈরি করা, সেটা ইচ্ছা করলে আমরা আবার মাল তৈরি করে ফেলতে পারবো, কিছু সময় নষ্ট হবে আমাদের। এতগুলো প্রাণ তো আর ফেরত আনা যাবে না। তারপরে উনি ঘোরাঘুরি করতে করতে হসপিটালে গেলেন 1 সপ্তাহ পরে। আমি অবাক হয়ে গেলাম, দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি তো যেদিন ঘটনা সেদিনই বন্ধ করার কথা, প্রথম দিনই 6টা লাশ যখন পড়লো, আবু সাঈদের লাশটা যেদিন পড়লো, আরও 6টা রেসিডেন্সিয়াল একটা বাচ্চা পড়লো, মেধাবী ছেলেরা, মুগ্ধদের মতো ছেলেরা মুগ্ধর মতো কাজ করেই দুনিয়া থেকে চলে গেল, আমাদেরকে শিখিয়ে গেল যে আসলে মানুষের জন্য মানুষের কিছু করার আছে। এখানে এই যে কাজটা হলো, যে একটা শব্দ, রাজাকার শব্দ, এই রাজাকার শব্দটার কারণে গোটা জাতি মাইন্ড করে ফেললো। অনেকে স্বেচ্ছায় কারাবরণ করে না, আমাদের ছেলেমেয়েরা স্বেচ্ছায় রাজাকার হয়ে গেল, আমরা স্বেচ্ছায় রাজাকার হয়ে গেলাম। মুক্তিযোদ্ধার সন্তান, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলে আমরা রাজাকার, এরকম কতগুলো স্লোগান এসে গেল। কিন্তু যে রাজাকার কথাটা আসলো, আপনার দলে কত লোক আপনি রাজাকার এমপি মন্ত্রী বানিয়েছেন? আজকে যারা আমি প্রশ্ন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেশবাসীর পক্ষে, যে আপনি কতজন লোককে মন্ত্রী এমপি বানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, পৌরসভার মেয়র বানিয়েছেন, বিভিন্ন পদ দিয়েছেন, জেলায় উপজেলায় কেন্দ্রে, কতজন লোক আপনি খুঁজে বের করেন। আপনার দলে অর্ধেকের বেশি রাজাকার ঢুকে আছে, আপনার পরিবারে ঢুকে আছে, আপনার ডাইনিং টেবিলে আছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে অসংখ্য রাজাকারে ভরপুর। আপনি কাকে রাজাকার বলে আলাদা করবেন? কার সন্তানকে রাজাকারের সন্তান বলবেন? স্বাধীনতার পরে যে জন্ম হয়েছে সে তো বাংলাদেশের সন্তান, বাংলাদেশের স্বাধীনতাকে যে বিশ্বাস করে চলে সে তো বাংলাদেশের সন্তান। আমার কাছে মনে হয় কোটার বিষয়টা যখন একটা হাতে সময় কম, আমরা আলোচনা আর একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসি। আলোচনা আছে, আমাকে বিরতির পরে আবার আসি, 1 মিনিট সুযোগ দিবেন। দর্শক এটা শুনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। কথা শেষ হয়নি, আমরা তাড়াতাড়ি শেষ করবো। জি 2 মিনিট। আমি একটু বলতে চাই যে কথাটা আমাকে থেমে দিয়েছিলেন। তারপরে রাজাকারের প্রশ্নটা গেল, নানক ভাই আজকে বললেন শেষ রক্তবিন্দু দিয়ে হলো মোকাবেলা করব। এই যে আরেকটা উস্কানি, এই যে আরেকটা চ্যালেঞ্জ দিলেন, ছাত্ররা তো আরও বেশি জ্বলে উঠবে এইসব কথাবার্তা বললে মন্ত্রীরা। হ্যাঁ, এটা তো বলতে পারে না। ওনাকে যেখানে নেগোশিয়েট করার জন্য কয়েকজন সাবেক ছাত্রনেতাকে দায়িত্ব দিল মাননীয় প্রধানমন্ত্রী, তার মধ্যে উনি একজন, উনিও একটা উস্কানিমূলক কথা আজকে বলে ফেললো। যদিও আজকে সারাদিন ওবায়দুল কাদেরকে মিডিয়ায় দেখা যায়নি, জাতি খুব আজকে হালকা বোধ করছে, অন্তত মিডিয়ায় তার মুখটা দেখা যায়নি। এইবার আসেন আপনি, আমার কাছে যেটা মনে হয় কোটার ইস্যুটা যেমন আদালতের মাধ্যমে মোটামুটি একটা মীমাংসা পর্যায়ে, মাখন সরকার আসলে কি কোনো সমাধানের পথ আছে কিনা আপনার কি মনে হয়? যে সমাধান সূত্র চাইলে সমাধান আছে। এখন সমাধান করতে দেশের বিশিষ্ট নাগরিকদেরকে নিয়ে প্রধানমন্ত্রী বসতে হবে, অন্যান্য দলের সাথে বসতে হবে। ওনার এমনও হতে পারে জামাতের সাথেও বসা লাগতে পারে, অন্যথায় উনি গণ অভ্যুত্থানের বাইরে ওনার সামনে বিকল্প কোনো পথ না। আমার কাছে কয়েকটা আমি পয়েন্ট আউট করেছি যে তাদের হাতে আছে কিনা, দেশের মানুষ অতিষ্ঠ। আমার পয়েন্টগুলো একটু বলতে দেন। হাইকোর্টে হাইকোর্ট উষ্মা প্রকাশ করলো, হ্যাঁ, গুলির প্রসঙ্গটা নিয়ে যখন রিট হলে 6 জন ছাত্রকে আটকানোর, তারপরে হাইকোর্টের জজ অসুস্থ হয়ে গেল, অসুস্থ হতেই পারে মানুষ অদৃশ্য কারণে, আবার সেই কোর্টকে ভেঙে দিলে তো বিপদ, বেঞ্চ ভেঙে দিলে জাতি বুঝে যাবে, সেই কোর্টকে দিয়ে গুলির অনুমতি, একটা অনুমতি, কৌশলগত অনুমতি নিয়েছে। এনিওয়ে আমি সেটা আইন অনুযায়ী যেটা সেটা হবে, আইন অনুযায়ী যদি হয় সম্ভব হয় সেটা করবে। একটা লজ আছে পুলিশের, কোন পর্যায়ে গেলে কোন স্টেজে গেলে গুলি করা যাবে, আমি সেটা নিশ্চয়ই তারা ফলো করবে, কোর্ট যেহেতু বলেছে। আমি বলতে চাই যেই কয়টা কারণে, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কারণ আমার কাছে চিহ্নিত হয়েছে। প্রথম কথা হলো যে নতুন প্রজন্মের কাছে ভোটাধিকার প্রয়োগের সুযোগটা আপনি নষ্ট করছেন, যেন তেন ভোট করে।
তারা ভোট দিতে পারে না গত 2-3 এটা নির্বাচনে। আমরা অন্য আরেকদিন এবার আলোচনা আসেন করব, আজ আলোচনা শোষণ শেষ করতে নির্যাতন, চাই। সীমাহীন লুটপাট, সুশাসনের অভাব, ছেড়ে দেন। জোর জবরদস্তি সরকার, মাখন অবৈধ সরকার, আমরা সরকার, বিদেশে আমরা অর্থ পাচার, মুরাদ সরকারের জবাব নিয়োগ যে- বাণিজ্য, মেগা প্রজেক্টে কমিশন বাণিজ্য, মত প্রকাশের স্বাধীনতা, মিথ্যা মামলা হয়রানি এবং সিন্ডিকেট আমরা করে সমাধান দ্রব্যমূল্যের সূত্র ঊর্ধ্বগতির কি কারণে বা মানুষ কি পজি- সীমাহীন এই সরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার। মোশাররফ ঠাকুর, হ্যাঁ, অবস্থাটা কি, নো রিটার্ন পজিশন কিনা দুই আমি পক্ষেরই? আপনাকে বলি যে এখানে আমরা লাস্ট ইয়াতে আছি তো, জি, শেষ করব অল্প আমরা। সময় আছে। সেখানে হচ্ছে যে রাষ্ট্রের পক্ষে সরকার আমার জানমালের দায়িত্ব নিয়েছে। যেভাবেই আমার জানমাল ক্ষতি হোক এর দায় সরকারের। সরকারের বাইরে নিরাপত্তা ক্লিন কাট কথা। এটা যার হাতেই আমার জানমাল ক্ষতিগ্রস্ত হবে দায়টা সরকারের, এইটা সরকারকে স্বীকার করতে হবে। তো এইখানে একটা আসুন, আমার বক্তব্যটা হচ্ছে যে পুলিশ আজকে যেটা উনি বলছেন, পুলিশ যদি পিআরবি এবং ফৌজদারি কার্যবিধির 127 থেকে 31 পর্যন্ত পুলিশকে বল প্রয়োগ করবে স্পষ্ট আছে, এবং আজকে হাইকোর্ট এটা বলে দিয়েছেন কিভাবে করতে হবে, যে সর্বশেষ মাইকিং করতে হবে, ম্যাজিস্ট্রেট যদি না পাওয়া যায় তার হাইয়েস্ট অফিসারের অনুমতি নিতে হবে, তো আর না পাইলে তারপর মাইক দিয়ে বলতে হবে। তো সেইটা হইলে আপনি দেখবেন এইরকম প্রাণহানি হওয়ার কথা না। আপনি 1000 লোকের বেশি মানুষের চোখ অন্ধ হয়ে গেছে, পুলিশের গুলিতে সব পায়ের নিচে হওয়ার, হাঁটুর নিচে হওয়ার কথা, এটা তারা পিআরবি ফলো করেন নাই। আপনাকে আরেকটা ছোট্ট সমাধানের কথা বলি। সমাধান দুইভাবে হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকারের দুনার অ্যালার্জি থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের একটা আইন অলরেডি তৈরি করা আছে। এইটা আজ একটি রূপরেখা দিয়েছেন, আপনি জানেন কেউ- শিক্ষক নেটওয়ার্কদের পক্ষ থেকে আনু কেউ মোহাম্মদ। ম্যানিপুলেশন যাতে না করতে পারে। একটা 20 বছর আগে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, 30 বছর আগে, এটাকে আপনি আরও মডিফাইড করে, আরও সুন্দর করে, যুগোপযোগী কেউ করে যেন দিতে যুগোপযোগী করে আপনি এটা করে দেন। এটা আপনার 1 দিন লাগে, 2 দিন লাগে, করে দিতে পারেন, 3 দিন লাগতে পারে, করে দিতে পারেন। আপনি আর সকলকে নিয়ে আলোচনা করেও করতে পারেন, নিজেও করে দিতে সব পারেন। দলের লোক নিয়েই নিজেও করে দিতে নির্দলীয় পারেন। সরকার করা যায়, তত্ত্বাবধায়ক এক। নাম না হোক, নির্দলীয় এক। সরকার হতে পারে। 2 নম্বর, আওয়ামী লীগ, পার্লামেন্ট বিএনপি, জাতীয় ভেঙে দিতে পার্টি, পারেন। সকল দলকে নিয়েই করতে পারে। পার্লামেন্ট ভেঙে দিতে পারেন, পার্লামেন্ট ভেঙে দিয়ে একটা জাতীয় সরকার বানাইতে পারেন। উনার কাছে জাতীয় সরকার হওয়ার জন্য বহু লোকজন আছে, জাতীয় সরকারের জন্য উনার সাবেক প্রেসিডেন্ট আছে, এর আগে সাবেক প্রেসিডেন্ট আছে, কয়েকজন সাবেক সামরিক সেনা প্রধান আছেন, এইগুলাকে নিয়ে কয়েকজন রাজনীতিক আছে, এইগুলাকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে জাতীয় সরকারও হতে পারে। এটা তো কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে আন্তরিকতা, কিভাবে চান। আরেকটা হচ্ছে যে আমি আপনাকে বলি, সন্ত্রাস দমন আইনে যে জামাত বিলুপ্ত করলেন, এই যে মারা গেল, এটা কোনো সমস্যা না। এই যে জমরে যে রাস্তা দেখাইলেন, আগামীকাল যদি এই সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তো হতে পারে। এই সন্ত্রাস দমন আইনে সন্ত্রাস দমনের অভিযোগটা তো জামাত হবে, বিলুপ্ত হবে, জামাত এখানে নিষিদ্ধ হবে স্বাধীনতার বিরোধিতা করার কারণে। সেইটার কারণে আপনি আনলেন কেন 2009 সালের 9 সাল সন্ত্রাস দমন আইন। সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে না, বিএনপি নিষিদ্ধ হইতে পারে না, যে কেউ হইতে পারে। আপনি এই কাজটা সঠিক করেন নাই। আরেকটা হচ্ছে যে রাজাকার যে চিল্লান, আমি আপনাকে বলি, প্রধানমন্ত্রী ডানে রাজাকার, বামে রাজাকার। প্রধানমন্ত্রী ডানে রাজাকার হইল ওবায়দুল কাদের হলো রাজাকারের সন্তান। উনার ভাইয়ে, উনার আপন ভাই বলছে যে তার বাবা এবং চাচা রাজাকার ছিল। আর গতকাল না পরশুদিন দেখলাম নাইমুল ইসলাম খান কি গর্ব বলে বলতেছে, আমার বাবা 14 গোষ্ঠী রাজাকার নাইমুল ইসলাম খানের। তো রাজাকারের সন্তান, আমি বাচ্চা বলতে যাই না, রাজাকারের সন্তান নাইমুল ইসলাম খান আপনার ডান দিকে, বা দিকে ওবায়দুল কাদের। তো আপনি রাজাকার নিয়ে বসবাস করে আজকে দেশে সংকটটা তৈরি করলেন কেন? অন্তত এইগুলারে বাদ দেন। ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে নতুন করে রাষ্ট্র চালানোর ব্যবস্থা। আলোচনা শেষ করতে চাই। মোহাম্মদ আলী আশরাফ, সমাধান সূত্র কি, আসলে কি করলে পরিস্থিতি শান্ত হবে? রাত যত গভীর হয়, 2 মিনিট, আলোর ঝলকানি তত। বাংলাদেশে সমস্যাও ছিল, সমাধানও আছে। দেখুন, আপনার হলো যে আমরা হেফাজতের তাণ্ডব দেখেছি,
2014-18 গৃহযুদ্ধের দিকে দেশ ঠেলে দিতে চেয়েছে, সে জায়গা থেকেও আমরা বেরিয়ে এসেছি। আমি দুই ছাত্রনেতার যে মতামত, তারা তাদের দৃষ্টিকোণ থেকে দিয়েছি। আমরা আসলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি যারাই করি সব কিছু উপরে দেখি, ভাষা দেখি, কিন্তু আমাদের এই ভাষা দিয়ে যে রাষ্ট্র মেরামত করা যাবে না, ভাষা দিয়ে যে রাষ্ট্রের কাঠামো চলবে না, সে বিষয়ে কিন্তু আমরা সিদ্ধান্ত নেই না। আপনার যাই করতে হবে সেটি আপনার সাস্টেনেবল করতে হবে। এখন ধরেন আমি মুক্তিযুদ্ধের কথা বলি, আমি 1,87,000 মুক্তিযোদ্ধার কথা জানি, কিন্তু আমি সঠিক পরিসংখ্যানটা কিন্তু দিতে পারি না। আমি রাজাকার কারা তাদেরকে আমি চিহ্নিত করতে পারিনি। এটি আপনার সরকারের দায়িত্ব। আপনার হলো যে আপনার যেমন এই সাবেক ছাত্রনেতা বলেছেন যে মৃত্যুর দায় সরকারকে নিতে হবে, আমি ওটার সাথে একমত। কেন? আজকে সরকার যখন শপথ করে তখন রাষ্ট্রের জানমালের নিরাপত্তা দিয়েই শপথ করে। তা আপনি ব্যস্ত একটা দোজক, আপনি তো মাঝখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনাকে একটা পক্ষ অবলম্বন করতে হবে। এখন আওয়ামী লীগের অনেক নেতা, অনেক মন্ত্রী এখন বেচতেও যাইতে চায় না, দোজকেও যাইতে চায় না, মাঝখানে থাকতে চায়। দুঃসময় যারা তাদের মূল্যায়ন করে না। মনে রাখতে হবে, ধনুকের ফলা ধরে টান দিন, দেখবেন একটা আপনার নিশানা মোতাবেক জায়গায় যেয়ে পৌঁছেছে। এটিকে ধাক্কা দিলে কোথাও যাবে না। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। যদি মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, আপনি কেন 14 বছরে 15 বছরে করলেন না? আজকে এই দিন আপনার 18 কোটি মানুষ দেখতে চায় না। আপনি কাকে ক্ষমতা দিবেন? ক্ষমতা কাকে দিবেন? রাজাকারকে, বিএনপিকে, জাতীয় পার্টিকে? জাতি তাদেরকে দেখেছে না। আপনি দেবেন সুশীল সমাজকে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের আপনার হলো যে আমরা আন্দোলন করেছি। এখন পুলিশ প্রশাসন বলেন, প্রশাসন বলেন, ছাত্র জনতা বলেন, সবই আমাদের, আমার ভাই বন্ধু, প্রত্যেকের মৃত্যুর দায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। তবে যারা দুষ্কৃতিকারী, যারা রাষ্ট্র ক্ষমতাকে দখল করতে চায়, যারা পর্দার নেপথ্যে শেখ হাসিনাকে উৎখাত করতে চায়, যারা 75 ঘটাতে চায়, যারা 71 ঘটাতে চায়, তাদের সেই আস্ফলন আপনি 16 বছরে এখনো কিভাবে দেখাতে পারে? আপনি বাঘ, দন্তহীন বাঘ হলে হবে না, আপনার হুম করে টোটাল আপনার বন কাঁপতে হবে। আজকে ব্যর্থতা যেমন আছে, আপনি দেখেন, আপনি সিন্ডিকেটের কথা বলেন, আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেন। মোহাম্মদ আলী আশরাফ, আলোচনা শেষ করতে চাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আমি শেষ করে দিচ্ছি। আজকে এই সমস্যার সমাধান একমাত্র বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা রাখতেই নিরাপদ। কারণ তার প্রতি আস্থা রাখা যায়, কারণ তিনি কুটিল নয়, জটিল নয়, সরল। তার মধ্য দিয়েই তিনি পথ খুলবেন, তিনি এই সমস্যার সমাধান করবেন। মোহাম্মদ আলী আশরাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আমি আলোচনা শেষ করতে চাই। মোশাররফ হোসেন ঠাকুর এবং আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, হাতে সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গে থাকুন।